বিদেশের লুটে খাওয়া, আমেরিকার লুটে খাওয়াকে বন্ধ হওয়ার তিন চারটা রাস্তা ট্রাম্প বন্ধ করে দিচ্ছেন। ট্রাম্পকে মোকাবিলা করার একটা সহজ রাস্তা হচ্ছে, প্রথমে বলতে হবে, স্যার আপনি একদম এই যে পরিস্থিতি, এই যে একটা অভূতপূর্ব পরিস্থিতি বলা যেতে পারে, নজিরবিহীন একটা পরিস্থিতি। ট্রাম্পের একটা মস্ত বড় সুবিধে আমি বলবো, অভিবাসীদের যত বেশি তুমি আটকাবে তত বেশি আমেরিকার লোকরা চাকরি পাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ভারত, চীন, বেশিরভাগ যারা আমেরিকাতে রপ্তানি করে তাদের পক্ষে আর বাস্তবিক দিক থেকে আমেরিকায় রপ্তানি করা সম্ভব না। অ্যাচিওরড ট্রাম্প, তার মানে ম্যাচিওর আর ট্রাম্প মানে পরিণত ম্যাচিওর যে। পরিণত, তার পরিণত মানে রাজনৈতিকভাবে পরিণত সেটা বলতে চাইনি, বলতে চেয়েছে আর কিছু হবে না। একটা মানুষ অ্যাডাল্ট হয়ে যাওয়ার পর আর যেমন কোনো অ্যানাটমিক্যাল বা মরফোলজিক্যাল চেঞ্জ হয় না, গত 2 বছর ধরে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ঘটেছে, মানে 3.5 গুণ মূল্য বৃদ্ধি সামগ্রিকভাবে আমেরিকানদের ক্ষেত্রে। চীনের সরবরাহ করা জিনিসপত্রের একটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ যে ওরা কম দামে জিনিস দিয়ে আমেরিকার বাজারটা দখল করেছে। দেয়ার আর সো মেনি পয়েন্টস যেখানে তুমি ট্রাম্পকে তাত্ত্বিকভাবে বিরোধিতা করতে পারবে, অর্থনীতি দিয়ে বোঝাতে পারবে এটা কোনো মডেল হতে পারে না, বলতে পারবে এরকম নানা ধরনের। তুমি জানো যে বিভিন্ন স্কুলের বিভিন্ন মতামত, ইহাও হয় উহাও হয়, কিন্তু প্রত্যক্ষভাবে মানুষ বিশ্বাস করছে যে ট্রাম্প পারবে। যে স্বপ্ন ট্রাম্প দেখিয়েছিল আমেরিকানদের, সেই স্বপ্নটা এখনো পর্যন্ত আমেরিকানরা মনে করছে যে সেই স্বপ্ন তাদের সফল হওয়ার দিকেই ট্রাম্প সঠিক পথে এগোচ্ছে। শুধু ট্রাম্প নয়, ট্রাম্পের দল এবং তার সেনেটররা আহ, আরো শুল্ক ভারতের উপর চাপানোর জন্য ভীষণ ব্যগ্র হয়ে আছে। তো এই কনভেনশনাল যে ফোর্সটা পশ্চিম আমেরিকাতে কাজ করে, সেই কনভেনশনাল ফোর্স থেকে কিন্তু এই বিক্ষোভগুলো হয়নি। এই বিক্ষোভগুলো হয়েছে কমপ্লিটলি আনকনভেনশনাল থেকে। প্রথম দিকে যখন শুল্ক যুদ্ধের বিষয়টা শুরু হলো, তখন ভারতবর্ষ এক্কেবারে চুপটি করেছিল। অন্য অনেক দেশ, ব্রাজিলের একটা গরিব আফ্রিকার একটা দেশ পর্যন্ত সেটার প্রতিবাদ করেছিল। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। আমরা গত 27 আগস্ট থেকে দেখেছি ভারতবর্ষের পণ্যের উপরে আমেরিকায় 50% শুল্ক চাপিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে 25% শুল্ক আগেই বসে গেছিল, তারপরে 27 তারিখ থেকে আরো 25% শুল্ক, যেটাকে শাস্তিমূলক শুল্ক বলা হচ্ছে, সেটা চাপানো হয়েছে। এবং এর ফলে ভারতের অর্থনীতিতে কিন্তু একটা বড় প্রভাব এর মধ্যেই আমরা দেখতে পাচ্ছি। আহ, ভারতের বিভিন্ন কলকারখানায়, সুরাতে, নয়ডাতে, বস্ত্রশিল্পে, গয়না শিল্পে, এবং আমাদের পশ্চিম বাংলায় চর্মশিল্পে এবং চিংড়িতে এর প্রভাব কিন্তু মারাত্মকভাবে পড়তে শুরু করেছে। এর মধ্যেই আমরা খবর পাচ্ছি সুরাত থেকে, নয়ডা থেকে বিভিন্ন বস্ত্রশিল্পের যে সমস্ত কলকারখানা রয়েছে সেখানে কিন্তু বরাত এর মধ্যেই কম আসতে শুরু করেছে, এবং তাতে ছাঁটাইয়ের কিন্তু একটা প্রক্রিয়া ভাবনা চিন্তার স্তরে কিন্তু চলে গেছে। এটা আমাদের ভারতের দিকের অবস্থা। আমরা আমেরিকায় কি হতে চলেছে, কি হচ্ছে ঠিক এই মুহূর্তে, এইটা জানার জন্যে আমরা ভারতীয় সাংবাদিক, আমেরিকান প্রবাসী শুভঙ্করের কাছে আজকে এসেছি, এবং শুভঙ্কর সরাসরি যুক্ত হয়েছে আমেরিকা থেকে। শুভঙ্করকে আপনারা এর আগেও দেখেছেন আমার অনুষ্ঠানে। শুভঙ্কর দীর্ঘদিন কলকাতায় বর্তমানে সাংবাদিকতা করার পরে এখন পাকাপাকিভাবে প্রবাসী আমেরিকায়, কিন্তু আমেরিকান সমাজকে গভীরভাবে সে পর্যবেক্ষণ করে থাকে। শুভঙ্কর, আমরা তোমাকে প্রথমেই আমাদের এই অনুষ্ঠানে আমাদের দর্শকের পক্ষ থেকে তোমাকে স্বাগত জানাচ্ছি। তুমি আহ, আহ, এই যে পরিস্থিতি, এই যে একটা অভূতপূর্ব পরিস্থিতি বলা যেতে পারে, নজিরবিহীন একটা পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা ভারতের দিকের অবস্থাটা সবাই আমরা জানছি, দেখছি, পড়ছি কাগজে। আহ, কিন্তু ওখানে বসে তুমি ওখানকার সমাজে কি দেখতে পাচ্ছ, এর প্রতিক্রিয়া, এইটা যদি আজকে আমাদের দর্শকদের তুমি জানাও। হ্যাঁ, আমি প্রথমেই শুরু করি এইটা বলে যে যেটা খুব তুমি গুরুত্বপূর্ণ কথা বললে, যে সমাজটাকে দেখা। একটা রাজনীতিকে যদি আমি পর্যবেক্ষণ করতে চাই, তাহলে তার সামাজিক প্রেক্ষাপটটা আমাদের মাথায় রাখতে হবে। যে কারণে তুমি আজকে আমাকে আমেরিকার কথা জিজ্ঞেস করছো, দেয়ার আর সো মেনি আমেরিকান এক্সপার্টস কাগজে কলমে ভারতে বসে আছে, তা সত্ত্বেও যে আমাকে বলছো, তার কারণ হচ্ছে
আমার আঁখো দেখা হাল এবং দৈনন্দিন অভিজ্ঞতা সমাজ জীবনের। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই জায়গা থেকে আমি একটা জিনিস বলতে চাই যে আবারও তুমি খুব গুরুত্বপূর্ণ অভিধা একটা দিয়েছো, অভূতপূর্ব পরিস্থিতি, অভূতপূর্ব। তার কারণ আজকে থেকে আহ, 1 বছর 1.5 বছর আগে যখন আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচন আশু আশু করছে, এবং তারপরে ট্রাম্প যখন ক্ষমতায় এলেন, এই পর্যন্ত সময়টায় আমেরিকার অর্থনীতি এবং সামগ্রিকভাবে আর্থ সমাজ যেভাবে নিচের দিকে নামছিল, সেইটাকে ভালো করতে গেলে, সেইটাকে স্থিতাবস্থায় অন্তত নিয়ে যেতে গেলে একটা অভূতপূর্ব পদক্ষেপ দরকার। এটা আমাদের মাথায় রাখতে হবে পরিষ্কার। এইবার ট্রাম্পের একটা মস্ত বড় সুবিধে আমি বলবো যে, ইংরেজিতে যেটাকে বলে প্রেডিক্টেবল, এক্সপোজড। ট্রাম্প কখনো নিজেকে লুকোননি। গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে যেখানে তিনি হই হই করে জিতলেন, মার্কিন কংগ্রেস এবং সেনেটে সংখ্যাগরিষ্ঠতা সহ, তখনই তার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল যে আমরা আমেরিকাকে আবার গ্রেট করে তুলব। তার মানে গ্রেট মানে কি? আমেরিকাকে আমেরিকার মতো করে তুলবো। আমেরিকা গ্রেট ছিল, উনি বলছেন আমেরিকা গ্রেট ছিল, গ্রেট করে তুলবো আবার। তার মানে আমেরিকাকে আমেরিকার মতো করে তুলবো। তো আমেরিকাকে আমেরিকার মতো করে তুলতে গেলে নিশ্চয়ই যেটা করতে হবে, দেশীয় অর্থনীতিকে চাঙ্গা করতে হবে, এবং আমেরিকার মানুষকে প্রত্যক্ষভাবে, পরোক্ষভাবে নয়, প্রত্যক্ষভাবে সুখী করতে হবে এবং আরাম দিতে হবে। তাতে প্রথমেই দুটো পদক্ষেপ ট্রাম্প নিলেন, ভালো মন্দ পরের কথা, ঠিক বেঠিক পরের কথা। কিন্তু এটা তার এজেন্ডা, যে তার মনে হলো যে গোটা পৃথিবী এতদিন পর্যন্ত যে উদার, ধনশালী, সম্পদশালী এবং সম্ভাবনাময় আমেরিকাকে বিশ্রীভাবে ব্যবহার করে এসছে, অপব্যবহার করে এসছে, এটা আমরা আর হতে দেব না। 1 নম্বর। 2 নম্বর, সারা পৃথিবীর কাউকে আমেরিকার অর্থনীতির ওপর বন্দুক রেখে, আমেরিকার ধনবাদের ওপর বন্দুক রেখে আমি কোনো দেশকে আর টিকে থাকতে দেব না। এই দুটো পদক্ষেপ ট্রাম্প ভেবেছিলেন। তিনি নিজে রাজনীতিতে আসার আগে খুবই সফল ব্যবসায়ী, উদ্যোগপতি। তিনি ভেবেছিলেন এই দুটো রাস্তা। তার প্রথম থেকেই কিন্তু আমি দেখতে পাচ্ছি যে তার প্রথম পদক্ষেপ হচ্ছে অভিবাসীদের ঠেকাও, যারা ভিসায় আসছে তাদেরকে ঠেকাও। আর 2 নম্বর বিষয় হচ্ছে আমেরিকার নিজের বাজার তৈরি করো। এই দুটো এখনো পর্যন্ত আমরা নির্বাচনী প্রতিশ্রুতি বলি, ছড়িয়ে দেয় ছিটিয়ে দেয়, তা পালিত হয় না। একটা দিক কিন্তু আমি বলবো যে ট্রাম্প সেটা পালন করছেন। এখনো পর্যন্ত উনি যেটা করতে চাইছেন, আবারও ঠিক বেঠিকের প্রশ্ন নয়, ভালো মন্দের প্রশ্ন নয়, করতে চাইছেন সেটা হচ্ছে অভিবাসীদের যত বেশি তুমি আটকাবে, তত বেশি আমেরিকার লোকরা চাকরি পাবে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং এ বিষয়ে কোনো সন্দেহ নেই, অভিবাসী হয়ে আমেরিকায় যারা আসছে তার অত্যন্ত সমৃদ্ধ, অত্যন্ত পারদর্শী, অত্যন্ত পারঙ্গম, অত্যন্ত অভিজ্ঞ। সো তারা যখন নিজের দেশ ছেড়ে আমেরিকায় আসছে, তারা ডেফিনিটলি খুব ভালো কাজের পরিবেশ পাচ্ছে, ভালো মাইনে পাচ্ছে, এবং খুব সাফল্যের সাথে কাজ করছে। কাজে একবার যদি তুমি অভিবাসীদের ঢোকাও, তারা কিন্তু শেষ করবে অনেক ওপরে গিয়ে, এবং এই অনেক ওপরে গিয়ে শেষ করতে গিয়ে পেছনের প্রত্যেকটা সিঁড়িতে কিকড আউট করতে হবে আমেরিকার অ্যাভারেজ জনগোষ্ঠীকে। তো এই অ্যাভারেজ জনগোষ্ঠীকে চাকরি পাচ্ছে না। ট্রাম্প বারে বারে এখনো পর্যন্ত সমস্ত কর্পোরেটকে বলছেন যে এমনকি ইঞ্জিনিয়ার মশাই অভিবাসী ধরে আনছেন। আমেরিকায় ইঞ্জিনিয়ার নেই, আমি ইঞ্জিনিয়ার তৈরি করব, আপনারা ইঞ্জিনিয়ারিং আপনি নিয়োগ করবেন। 2 নম্বর, এই বড় পদক্ষেপ, শুল্ক। আমরা বলছি বটে যে এটা জেদাজেদি, আমরা বলছি বটে এটার পেছনে আরো বেশি রাজনৈতিক অঙ্ক, আরো বেশি ট্রাম্পের আরো বেশি আকাঙ্ক্ষা বা অভিপ্সা কাজ করছে। কিন্তু এটাও তো ঠিক যে এই যে শুল্ক নীতি, এই শুল্ক নীতি ধারাবাহিকভাবে বলে যাওয়া, বলে যাওয়া, বলে যাওয়া করতে করতে এমন একটা জায়গায় পরিস্থিতিতে এসছে যে বেশিরভাগ ভারত, চীন, বেশিরভাগ যারা আমেরিকাতে রপ্তানি করে, তাদের পক্ষে আর বাস্তবিক দিক থেকে আমেরিকায় রপ্তানি করা সম্ভব না। যেই রপ্তানি করা সম্ভব না, তেমনি আমেরিকাতে নিজের বাজার তৈরি হবে। আমেরিকাতে আমরা যা পাবো
আমরা তাই কিনতে বাধ্য হব, বেশি দামে হোক কম দামে হোক, তাই কিনতে বাধ্য হব। এইরকম চমৎকার। এটা একটা জায়গা। এটা আমার মনে হয় এই প্রেক্ষিতটা তুমি খুব সুন্দর করে ব্যাখ্যা করলে যে কি প্রেক্ষিতে এই শুল্ক নীতিটা এলো। এবার আমি যদি তোমাকে এইটা জানতে চাই যে তুমি 27 তারিখের পর থেকে বা আগে থেকেই, আমি বলছিলাম 25% শুল্ক তো আগেই চেপে গেছিল, তো তুমি যখন ওখানকার আমেরিকার বাজারে যাচ্ছ, তুমি যখন আমেরিকানদের সঙ্গে কথা বলছো, আমি আমেরিকান মানে আমি তোমাদের মতো আমেরিকান বলছি না যারা ভারতীয় বংশোদ্ভূত বা বাংলাদেশের থেকে বা আমেরিকা অন্যান্য দেশ আমেরিকা থেকে, যারা আমি ওখানকার যারা শ্বেতাঙ্গ বা কৃষ্ণাঙ্গ যারা আমেরিকান, তাদের কথা যদি আমি বলি, তাদের যে প্রতিক্রিয়া এই সমস্ত বিষয়টা যদি তুমি একটু আমাদের একটু ব্যাখ্যা করো, বাজারে কিভাবে দেখতে পাচ্ছ বিশেষ করে 27 তারিখের পর থেকে, এইটা যদি তুমি একটু আমাদের বলো। প্রথমে প্রথমে একটা পরিসংখ্যান দিয়ে শুরু করি, যদিও আমি পরিসংখ্যানে বিশ্বাস করি না, তবুও পরিসংখ্যান পরিসংখ্যানই। পরিসংখ্যানটা, হ্যাঁ অবশ্যই ঠিকই বলেছো, তো পরিসংখ্যান খুব। আমি দেখেছি লক্ষ্য করে যে এখন যে ট্রাম্প, সেই ট্রাম্পকে মার্কিন মিডিয়া একটা খুব ভালো বিশেষণ দিয়েছে। সেটা হচ্ছে ম্যাচিওরড ট্রাম্প। তার মানে ম্যাচিওর আর ট্রাম্প মানে পরিণত ম্যাচিওর, সে। পরিণত, তার পরিণত মানে রাজনৈতিকভাবে পরিণত সেটা বলতে চাইনি, বলতে চেয়েছে আর কিছু হবে না। একটা মানুষ অ্যাডাল্ট হয়ে যাওয়ার পর আর যেমন কোনো অ্যানাটমিক্যাল বা মরফোলজিক্যাল চেঞ্জ হয় না, ট্রাম্প কিন্তু টোটালি এক্সপোজড। এই এক্সপোজড ট্রাম্পের পেছনে দেখা যাচ্ছে যে তুমি যদি 6 মাস আগের পরিসংখ্যান দেখো, এখনের পরিসংখ্যান দেখো, 1.5% জনপ্রিয়তা বেড়েছে। 1.5% জনপ্রিয়তা বেড়েছে, 1 নম্বর। একটা, দু হ্যাঁ, নম্বর, একটা গুরুত্বপূর্ণ। সময় যখন শুল্ক নিয়ে যুদ্ধটা উনি শুরু করলেন, তখন আমেরিকার শেয়ার বাজারে যে অধোমুখী প্রবণতা দেখা গিয়েছিল, গত 7 দিন, বলবো না আরো 15 দিনই ধরবো আমি, 15 দিনটাকে তুমি যদি দেখো, তাহলে কিন্তু সেটা শুধুমাত্র ওঠেনি, অনেকটা উঠেছে। এই দুটো পরিসংখ্যান দিয়ে আমরা বিচার করতে পারি যে আমেরিকার আর্থসামাজিক পরিস্থিতি ট্রাম্পকে কতটা মদদ যোগাচ্ছে, কতটা মুখ ফিরিয়ে নিচ্ছে। এবার আমি বলি আমাদের প্রত্যক্ষভাবে প্রভাবিত হওয়ার ঘটনা। আমরা যারা আমেরিকান আছি, তারা গত 2 বছর ধরে, আমি এখানে এর আগেও বলেছি, গত 2 বছর ধরে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ঘটেছে। মানে 3.5 গুণ মূল্য বৃদ্ধি। মুদিখানার দোকান থেকে শুরু করে, কাপড় জামা থেকে শুরু করে, তেল, আমরা তেল, মানে আমরা গ্যাস বলি, হুম। গ্যাসের তেল, তেল থেকে শুরু করে সমস্ত কিছুর মানে সাড়ে গাড়ির তিন জ্বালানি গুণ হ্যাঁ, গাড়ির জ্বালানি 3.5 গুণ দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে মানে এক ভারতবর্ষে। টাকার জিনিস 3.5 টাকা হয়েছে। 3.5 টাকা হয়েছে মিনিমাম, এটা আমি মিনিমাম বললাম, ডিপেন্ড করছে বিভিন্ন পণ্যের ওপরে। তো এইটা ভারতবর্ষে যদি হতো এই ঘটনাটা, ভারতবর্ষে 4টে ধর্মঘট বাধা ছিল, ধর্মঘট হতো। আমেরিকাতে কিচ্ছু হয়নি, আমেরিকা মেনে নিচ্ছে। তার কারণ হচ্ছে যে আমেরিকা যা আয় করব, তা ব্যয় করব, বেশিরভাগ আমেরিকান এই মানসিকতায় বিশ্বাসী। এবং ওরা এইসব ব্যাপারে, যেটাকে বাংলায় চালু বাংলায় বলে বিন্দাস, বিন্দাস একটা ব্যাপার আছে। এইবার যেটা হচ্ছে যে ভারতের পণ্য আটকে গেলে বা চীনের পণ্য আটকে গেলে, প্রথম কথা, ভারতের পণ্য আটকালে আমাদের কি অসুবিধা হবে? আমাদের অসুবিধা হবে প্রত্যেক দিনের, প্রত্যক্ষ, সেটা হচ্ছে মুদিখানায়। কারণ আমরাই ভারতীয় জিনিসপত্র মুদিখানা থেকে কিনি এবং মানে ওদেরকে বাঁচি। তোমরা কয়েক লক্ষ অনাবাসী বারো লক্ষ, ভারতীয়, 12 লক্ষ উপমহাদেশের মানুষ, মহাদেশে। এবার মানে যারা তার বাইরে বাসমতি চাল খায়, যারা বাসমতি, বাসমতি চাল। হ্যাঁ। বাসমতি চাল খাই, ডাল খাই, মুগ ডাল মুসুর হ্যাঁ, ডাল তাদের খাই, পরিমাণ তো শতাংশের হিসেবে খুবই কম। খুবই কম। হ্যাঁ, তো আমাদের কি হবে? আমাদের একটু একটু দাম বাড়বে। দুটো কারণ আছে, এটার 1 নম্বর, আমাদের বিকল্প আছে। আমরা যদি বাসমতি চাল না কিনতে পারি, আমরা আমেরিকান গ্রসারিতে গিয়ে আমরা ব্রাউন সুগার কিনবো, আরো বেশি স্বাস্থ্যকর, তথাকথিত স্বাস্থ্যকর কিনবো। আমাদের বিকল্প আছে, অনেক ব্রাউন শাকসবজি রাইস। আমি, হ্যাঁ, ব্রাউন রাইস। ব্রাউন রাইস, সেগুলো কিনবো। 2 নম্বর, এটা আমার একেবারে নিজস্ব অভিজ্ঞতা। সেটা হচ্ছে হুম। যে আমরা যারা, অন্তত তুমি পশ্চিমবঙ্গে বসে আসছো বলে বলছি, পশ্চিমবঙ্গের অভিবাসী আমেরিকায় গেড়ে বসেছি, তারা সত্যি কথা বলতে কি, লুকোবো না, সম্পন্ন। তাদের অর্থনৈতিক পরিস্থিতি ভালো। তাদের বাজারে চালের দাম যদি আজকে 15 টাকা থেকে কালকে 20 টাকা হয়, আমি তোমাকে হলপ করে বলছি, আমাদের জীবনযাপনে কোনো রকম ব্যাঘাত ঘটবে না। আমরা এটা চালিয়ে যাব, আহ, এবং দরকার হলে আরো পার্টি করব, লোক ডেকে খাওয়াবো, পুরো জীবনটা আমাদের এরকমই থাকবে।
প্রবলেম শেষ। হয়ে যাবে যেটা, প্রবলেম হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে এইবার আমি আসি সামগ্রিকভাবে আমেরিকানদের, সামগ্রিকভাবে আমেরিকানদের ক্ষেত্রে চীনের সরবরাহ করা জিনিসপত্রের একটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ যে ওরা কম দামে জিনিস দিয়ে আমেরিকার বাজারটা দখল করেছে। এই কম দামে জিনিসটা কারা কেনে? আমেরিকার আমজনতা, যারা আমাদের দেশে তুমি যদি বলো তাহলে দারিদ্র সীমার নিচে বসবাস করে এবং কিংবা দারিদ্র সীমার একটু উপরে বসবাস করে। তারা মোটামুটি এখনো পর্যন্ত যাবতীয় মুদিখানার জন্য ওরা ওই ডলার জেনারেল, ডলার স্টোর এগুলো বেছে নেয়। প্রায় প্রতিটি জিনিস ওই হরেক মাল 1 টাকার মতো, $1, এখন হয়তো $2 হয়েছে, $3 হয়েছে। তারা কেনে টাওয়েল থেকে শুরু করে তো প্রয়োজনীয় গ্রসারি থেকে শুরু করে যাবতীয় জিনিস। তাদের ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে, কারণ তাদেরকে এত কম দামে আর কোনোভাবে তারা পাবে না। এইবার প্রশ্নটা হচ্ছে যে ট্রাম্প কিন্তু বারে বারে বলছেন আমাকে আর 2 বছর সময় দাও ভাই। এই গরিব গুরুবা মানুষগুলো, সুব্রত, তারা তো বিশ্বাস করছে, তারা তো হুম। বিশ্বাস করছে হ্যাঁ রথ ঠিক পথে এগোচ্ছে, আমরা আর 2 বছর কষ্ট করি তারপর আমাদের পরিস্থিতি। এবং এটা কিন্তু আমি একেবারে যে সন্দিহান তা নয়। যদি সত্যিই বলো, চীন যদি এতদূর 7 সমুদ্র 13 নদী পেরিয়ে আমেরিকায় এসে 1 টাকায় একটা জিনিস বিক্রি করতে পারে, তাহলে আমেরিকায় যে ভুট্টাটা তৈরি হবে সেটা কেন আমি, ফলন বেড়ে গেলে, যোগান বেড়ে গেলে, আমেরিকাতেই তৈরি হলে কেন আমি আরেকটু কম দামে পাবো না? হয়তো পাবো। কাজেই এইসব জিনিসের উপর বিশ্বাস করে আমি যেটা বারে বারে বলছি, আজকের পরিস্থিতিতে প্রত্যক্ষ অভিজ্ঞতায় আমাদের বাজার আমাদেরকে প্রভাবিত করছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বাজার আমাদেরকে সন্ত্রস্ত করছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু হুম। মানুষের আশাবাদ, মানুষ হোপফুল অ্যাবাউট দেয়ার প্রেসিডেন্ট, এই বিষয়টাতে এক চিলতেও চোট পড়েনি। এটা আমি বারে বারে বলছি। তুমি যদি তাত্ত্বিকভাবে বিরোধিতা করো, দেয়ার আর সো মেনি পয়েন্টস যেখানে তুমি ট্রাম্পকে তাত্ত্বিকভাবে বিরোধিতা করতে পারবে, অর্থনীতি দিয়ে বোঝাতে পারবে এটা কোনো মডেল হতে পারে না, বলতে পারবে এরকম নানা ধরনের তুমি জানো যে বিভিন্ন স্কুলের বিভিন্ন মতামত, ইহাও হয় উহাও হয়, কিন্তু প্রত্যক্ষভাবে মানুষ বিশ্বাস করছে যে ট্রাম্প পারবে। কিন্তু এখন পর্যন্ত তুমি যেটা জানতে চেয়েছিলে, যে আমরা বাজারের ব্যাপারে একটু অস্বস্তিতে আছি, দাম বাড়ছে হু হু করে, এবং আবারও যারা গরিব মানুষ তারা সবচেয়ে বেশি বিপদে পড়বে, নিম্ন মধ্যবিত্তরা বিপদে পড়বে। আমেরিকা ধনতন্ত্রের দেশ, পুঁজিবাদের দেশ, আরো বেশি করে রিপাবলিকানরা ধনবাদী, কাজেই তারা তাদের স্বার্থই দেখবে। এসব দেখার পরেই তো ডেমোক্র্যাটদের থেকে যদি 7% সমর্থন ট্রাম্পের দিকে না আসতো, 7%, 7% হ্যাঁ। ডেমোক্র্যাটস, হুম। এই তুমি বঙ্গ কমিউনিজমে যেটা দেখতে পাও, একটা বিশেষ অংশ এখনো পর্যন্ত সন্দিহান যে তৃণমূল না বিজেপি, কে বিগার ডেভিল কে লেসার ডেভিল। আর আরেকটা পক্ষ নির্দিষ্টভাবে বিশ্বাস করে যে না, বিজেপিকে ঠেকাতে গেলে আপাতত তৃণমূলই বিকল্প। একটা বাস্তব, একটা তত্ত্ব। তো আমি যদি বাস্তব বলি, তাহলে কিন্তু বাস্তব চিত্রটা এই, যে আমাদের বাজার আমাদেরকে অস্বস্তিতে ফেলেছে, কিন্তু একই সঙ্গে এইটা একটা অনগোয়িং প্রসেস হিসেবে আমরা দেখছি যে ট্রাম্প আলটিমেটলি নিজের যে অর্থনৈতিক পুনরুজ্জীবনের প্রতিশ্রুতি সেটা পালন করতে পারবেন। তাত্ত্বিকভাবে এটার বিরোধিতা তুমি করো বা যেভাবেই করো, সেটা অন্য প্রশ্ন। তার মানে তুমি বলতে চাইছো যে যে স্বপ্ন ট্রাম্প দেখিয়েছিল আমেরিকানদের, সেই স্বপ্নটা এখনো পর্যন্ত আমেরিকানরা মনে করছে যে সেই স্বপ্ন তাদের সফল হওয়ার দিকেই ট্রাম্প সঠিক পথে এগোচ্ছে। এবং খুব তাই সুনির্দিষ্ট ভাবে, খুব এবং সুনির্দিষ্ট যারা ভাবে। তাকে ট্রাম্পকে সমর্থন করতো না তাদের একটা ছোট্ট অংশ হলেও, সেটা 1% বা 7% তুমি যেভাবেই বলো, একটা ছোট অংশ, তারা ট্রাম্পের সমর্থন যারা আগে করেনি এখন তারা ট্রাম্পকে সমর্থন করছে। তার মানে আমার মনে হয়েছে ট্রাম্পের সুব্রত, জনপ্রিয়তা। একটু একটু সংশোধন করব। আমি হুম। এটাকে ছোট বলবো না দুটো কারণে। একটা হচ্ছে যে এইটা কিন্তু তুমি বিচার করছো রুলিং প্রেসিডেন্টকে দিয়ে। হ্যাঁ, ও রুল করছে এখন, ঠিক। অ্যান্টি এস্টাবলিশমেন্ট হওয়াটাকে তোমাকে মাথায় রাখতে হবে। হুম। সেটা সত্ত্বেও, আর 2 নম্বর, বিরোধী দল থেকে 7% দেওয়া যাওয়া মানে শাসক দলের 14% 14% চলে যাওয়া। এইখানে একটা ছোট জানার বিষয় থাকবে, সেটা হচ্ছে বেশ কিছুদিন আগে আমরা দেখলাম আমেরিকা জুড়ে বিক্ষোভ হলো ট্রাম্পের বিরুদ্ধে। বিশেষ করে যে সরকারি ছাঁটাইয়ের প্রতিবাদে কয়েক লক্ষ মানুষ ছাঁটাই হলেন এবং তারা রাস্তায় নেমে এলেন।
তারা বিক্ষোভ দেখালেন। সেই বিক্ষোভটা কি এখন স্তিমিত হয়ে গেছে, বা এখন কি তোমার মনে হচ্ছে যে এদের একটা অংশ তারা বুঝতে পেরেছেন যে এই বিক্ষোভ তা করে কোনো লাভ নেই, বরং ট্রাম্প যা করছেন তা ভালোই করছেন, নাকি তারা এখন দোলাচলে রয়েছেন? তুমি যদি তুমি যদি আবারও একটা রাজ্যের চিত্র দিয়ে আমি এটাকে তুলনামূলকভাবে ব্যাখ্যা শুরু আচ্ছা। করি যদি, সেটা হচ্ছে যে কনভেনশনাল অপোজিশন। আমি কনভেনশনাল শব্দটা ব্যবহার করব, আমার আপত্তি আছে কিন্তু ব্যবহার করব। কনভেনশনাল অপোজিশন সিপিএম, কনভেনশনাল অপোজিশন সিপিআইএমএল নয় এখনো পর্যন্ত, বা এসইউসিআই নয়। তারা হুম। অপোজিশন কিন্তু কনভেনশনাল নয়। মানুষ যদি কোনোদিন মনে করে যে তৃণমূলকে সরানোর জন্য একটা দলকে বেছে নেবে, তারা কনভেনশনাল একটা অপোজিশনকে বেছে নেবে। তা নকশাল হলে বা এসইউসিআই হলে তারা নিশ্চয়ই 292টা কেন্দ্রে প্রার্থী দিতে পারবে না। আমি এই অর্থে বলছি কনভেনশনাল। তো এই কনভেনশনাল যে ফোর্সটা পশ্চিম আমেরিকাতে কাজ করে, সেই কনভেনশনাল ফোর্স থেকে কিন্তু এই বিক্ষোভগুলো হয়নি। এই বিক্ষোভগুলো হয়েছে কমপ্লিটলি আনকনভেনশনাল থেকে। এবং সেখানে তুমি যদি দেখো যে সেটা সীমাবদ্ধ ছিল যাদবপুর জেএনইউ বা মানে প্রেসিডেন্সির তুমি মতো। বলতে চাইছো বামপন্থীরা সেটাকে ইয়েটা করেছে, যাদের আহ, 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 স- বামপন্থী স- বা সমাজবাদী, যারা যারাই সংসদের হোক, রাজনীতিতে ওখানে যথেষ্টই কম। কোনো হ্যাঁ, কোনো ভূমিকাও নেই, কোনো নগণ্যই প্রায়, ভূমিকাও হ্যাঁ, নেই। এক নম্বর। নগণ্য। আর দু নম্বর হচ্ছে যে এই যে দমনমূলক রাজনীতি, দমনমূলক রাজনীতির কিন্তু একটা আহ অভিশপ্ত অথচ ভালো দিক আছে। শাসকদের পক্ষে ভালো। হ্যাঁ, তার কারণ হচ্ছে তারা 3টে জায়গায় করবে, দমনমূলক পদক্ষেপ নেবে, 30টা জায়গায় সেটা কাজ করবে। ঠিক আছে। আর অভিশপ্ত দিকটা হচ্ছে মানুষ আস্তে আস্তে নিজেকে গুটিয়ে ফেলবে, যে আর কিছু বলবো না বাবা, আর কিছু বলবো না। তার কারণ, সবচেয়ে বড় কারণ হচ্ছে যে যারা এখানে ওই মুভমেন্ট গুলো করে, তাদের কিন্তু আহ আহ, তাদের রাজনৈতিক অস্তিত্বটা নির্ভর করে তাদের পেশাটার উপরে। তারা কোথাও কোনো কলেজে পড়াচ্ছে, কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছে, কোনো একটা জায়গায় তারা আহ আম, কোনো বৌদ্ধিক পেশার সঙ্গে জড়িত আছে। তুমি এই এই স্রোতের মধ্যে আমেরিকার যে মেইন স্ট্রিম প্রফেশনাল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, এটা তোমাকে কেউ বলবে না, আমি বলছি, উকিল, তাদেরকে খুঁজে পাবে না। তো মেইন স্ট্রিম যদি না আসে, তাহলে একটা বিদ্রোহ সংহত হয়ে ওঠার পেছনে, একটা বিপ্লব সংগঠিত হওয়ার পেছনে সর্বস্তরের প্রতিনিধিত্ব থাকলো না। এটা নির্ঘাত একটা কোট আনকোট একটা হচ্ছে আতেল অভিযান হয়ে থাকলো। তো আমেরিকার ক্ষেত্রে যেটা দেশের খবরের কাগজগুলোতে মাঝে মধ্যে করেছে, আমার মনে হয় সেটা আমরা কলকাতার কাগজে হঠাৎ করে মাঝে মধ্যে দেখতে পাই। হ্যাঁ, সিমলা পুরসভা দখল করলো বামপন্থীরা, বড় করে আহ, গণশক্তি বড় করে দিয়ে দিল। হাউ ডাজ ইট ম্যাটার টু দ্য ন্যাশনাল পলিটিক্স? হাউ ডাজ ইট ম্যাটার টু দ্য পিপল অফ দ্য লার্জ পপুলেশন অফ ইন্ডিয়া? আমেরিকার ক্ষেত্রে তুমি যেটা দেখেছিলে, হ্যাঁ, উত্তর হচ্ছে অতিমাত্রায় স্তীমিত। সেই মুভমেন্ট আর দেখা যাচ্ছে না, আবার হয়তো হঠাৎ করে একদিন ঘটে গেল, দেখা যাচ্ছে না। আর দু নম্বর, এই স্রোতের একটা বড় অংশ বুঝতে পেরেছে এখন যেভাবে পশ্চিমবঙ্গে অমুক শ্রী তমুক শ্রীর টাকার বিরোধিতা করা মানে মানুষের মন থেকে আরো বেশি করে মুছে যাওয়া। তুমি যতই টিটকিরি করো না কেন, যারা টাকা পাচ্ছে তারা বলবে ঠিক হয়। কাজী তোমরা শহরে বসে যাই বলো না কেন, ওই শ্রী মৃ এসব খারাপ, ঠিক হচ্ছে, ভোটের জন্য ঠিক হচ্ছে। ঠিক সেইভাবে এইখানে দাঁড়িয়ে যে মানুষগুলো আহ ট্রাম্পকে সমর্থন করছে, তারা বিশ্বাস করছে যে তাদের জীবনে এটার প্রতিফল ফলতে শুরু করবে খুব শিগগিরই। কারণ বিদেশের লুটে খাওয়া, আমেরিকার লুটে খাওয়াকে বন্ধ হওয়ার 3-4টা রাস্তা ট্রাম্প বন্ধ করে দিচ্ছেন। পরিষ্কার, এটা এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার আমি তোমার কাছে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখবো, সেটা হচ্ছে যে আহ, ভারতীয়রা আমরা দেখলাম যে ট্রাম্প প্রথম থেকে, ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই, যদিও আমাদের সরকার ট্রাম্পের পাশেই ছিল, মাই ফ্রেন্ড ট্রাম্প হিসেবেই মোদি সবসময় সেটা ঘোষণা করেছে, ট্রাম্পের প্রচারও করেছে, কিন্তু ট্রাম্পের প্রথম থেকেই সেই অনাবাসীদের শিকল বেঁধে সেনা বিমানে করে পাঠানো থেকে শুরু করে এই সর্বশেষ যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে সারা বিশ্বের একমাত্র ব্রাজিলকে বাদ দিলে ভারত সব থেকে বেশি শুল্কে ক্ষতিগ্রস্ত হলো। যাদেরকে সব থেকে বেশি আমরা ভেবেছিলাম যে লড়াইটা হবে, শুল্ক যুদ্ধ হবে, সেই
চীনের সঙ্গে। চায়না কিন্তু একটা কম্প্রোমাইজ এসে গেল এবং তারা তাদের 30%-এর মধ্যেই তারা এটাকে বেঁধে ফেলতে পারলো। অন্য সব দেশই, অন্যান্য আমাদের আশেপাশের অনেক দেশ 19%, 20%-এর মধ্যেও নিয়ে এসছে, ইন্দোনেশিয়া বা অন্য। সেখানে মনে হচ্ছে যেন আমাদের ভারতীয়দের কাছে যে বিষয়টা, যে ট্রাম্পের সমস্ত আক্রমণের লক্ষ্যই সবসময় ভারত। এইটা তুমি আমেরিকায় বসে কি এটার ব্যাখ্যা দেবে? এটা তোমাকে ওখানকার কাগজ, ওখানকার কলামিস্টরা, ওখানকার রাজনৈতিক মহল, তোমাকে কি ওখান থেকে তুমি ফিডব্যাক পাচ্ছ, কেন এটা হচ্ছে? দেখো, এক্ষেত্রে দুটো দিক আছে। একটা হচ্ছে আইনগত দিক। তুমি নিশ্চয়ই দেখেছো যে হাইকোর্টের একটা রায়ে ওরা এই শুল্ক বৃদ্ধিটাকে হ্যাঁ, বেআইনি বলে ঘোষণা করেছে, কিন্তু হ্যাঁ। আমি তারপর অনেকগুলো ওদের আইনজ্ঞদের লেখা পড়লাম। তাতে করে ওরা বলছে যে প্রেসিডেন্টের সেই ক্ষমতা অবশ্যই আছে, অর্থনৈতিক জরুরি অবস্থা জারি না করা সত্ত্বেও আছে। কাজেই আমার মনে হয় না সুপ্রিম কোর্টে এটার কোনো প্রতিফল ঘটবে। নাম্বার টু, যেটা সবচেয়ে বড় কথা, সেটা হচ্ছে আমি কিন্তু যেভাবে এটাকে ব্যাখ্যা করা হচ্ছে যে এটা ভারতের ব্যাপারে একবজ্ঞা ভাবে ট্রাম্প চটে আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ তার কথা শুনেনি, তার মতো চলেনি। কিন্তু তার থেকেও আমি এটাকে বেশি ব্যাখ্যা করব, এই ভারত বিরোধিতা দিয়ে ট্রাম্প প্রমাণ করতে চাইছে যে আমি পাকিস্তানপন্থী। একদা মুসলিম বিদ্বেষী হওয়া সত্ত্বেও ট্রাম্প এখন পাকিস্তানকে দরকার বলে মনে করছে তার ছেলের ব্যবসার জন্য। ছেলের মধ্যপ্রাচ্যে ব্যবসা করতে ঢুকছে, তেলের ব্যবসা, এবং তারা জানে যে মধ্যপ্রাচ্যকে খুশি রাখতে গেলে পাকিস্তানকে খুশি রাখতে হবে। পাকিস্তানের প্রেসিডেন্ট নির্দ্বিধায় প্রকাশ্যে, যেটা খুব রুচি বিরোধী হলেও করছে, যে ট্রাম্পকে শান্তি নোবেল পুরস্কার দিতে হবে। এই সব করছে। এটা আমার মনে হয়েছে অনেক বেশি করে পাকিস্তান প্রেমী। এবং তুমি যদি লক্ষ্য করে দেখো যে প্রথম দিকে যখন শুল্ক যুদ্ধের বিষয়টা শুরু হলো, তখন ভারতবর্ষ এক্কেবারে চুপটি করেছিল। অন্য অনেক দেশ, ব্রাজিলের, একটা গরিব আফ্রিকার একটা দেশ পর্যন্ত সেটার প্রতিবাদ করেছিল। কিন্তু তারা প্রতিবাদটা করেছিল, কিন্তু বাস্তবটা বুঝতে বুঝতে আজকে সবাই চুপ। ফেঁসে গেল সেই অর্থে, তুমি বলতে গেলে ঠিক ভারত। এই যে ভারত ফেঁসে গেল, তার কারণ হচ্ছে যে মিলল না এক জায়গায়। এক নম্বর যেটা হচ্ছে যে ভারত ভেতরে ভেতরে বুঝতে পারলো, উম, যেহেতু একটা হিন্দুত্ববাদী সরকার, তারা বুঝতে পারলো এবার পাকিস্তানকে স্ট্র্যাটেজিক মিডিয়া করে গড়ে তোলা হবে দক্ষিণ এশিয়ায়, এবং পেছনে আমেরিকা দাঁড়িয়ে গেলে পাকিস্তানের পক্ষে সেটা করা খুব একটা অসম্ভব হবে না। আমার মনে হয় যে মোদি যে হঠাৎ করে বন্ধুত্ব থেকে একটু দূরে সরে আসতে শুরু করলেন, তার একটা বড় কারণ হলো উনি ভেতরে ভেতরে বুঝতে পেরেছিলেন যে ট্রাম্প একটু পাকিস্তানের দিকে ঝুঁকে আছে। এক নম্বর। কিন্তু দু নম্বর বিষয় যেটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে, যে ভারতবর্ষ এর মধ্যেই কোথায় কোথায় রপ্তানি করবে তার একটা বিকল্প তালিকা তৈরি করে ফেলেছে, খুব ভালো। কিন্তু যেভাবে ভারতবর্ষের কিছু পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি চীন এবং রাশিয়াকে একটা ব্র্যাকেটের মধ্যে ধরা হচ্ছে, আমার মনে হয় না ভারতবর্ষের ক্ষেত্রে সেটা খাপ খাবে। কারণ আরএসএস, যার কথা শুনে মোদিকে চলতে হয়, যেভাবে এক সময় সিপিএম কে সিটুর কথা মেনে চলতে হতো, আহ, তো আরএসএস অ্যালাউ করবে না রাশিয়া বা চীনের সাথে বন্ধুত্ব বেশি দিন, বেশি ঘেঁষাঘেঁষি করতে। ট্রাম্পের সুবিধা হচ্ছে ট্রাম্পের পেছনে আরএসএস বা সিটুর মতো কোন রকম ফ্র্যাটার্নিটি অর্গানাইজেশন নেই যারা ট্রাম্পকে টেনে ধরবে। খুব মোদির সেই ইম্পর্টেন্ট দায়বদ্ধতা। কথা বললে তুমি, এটা ভীষণ গুরুত্বপূর্ণ কথা বললে। আমি আবার একটু তুমি ভারতীয় ভারত ভারতের প্রেক্ষিতে বিষয়টা আমি তোমাকে একটুখানি ইয়ে করতে বলবো, যে এখন যে পরিস্থিতি, রাজনৈতিক বিশ্ব রাজনীতির যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমেরিকা এ ব্যাপারে সুপার পাওয়ার, এ ব্যাপারে কারোর কোনো সংশয় নেই, কোনো সন্দেহই নেই। সেইখানে সেই আমেরিকার বৃত্ত থেকে বেরিয়ে, মানে কোয়াড থেকে বেরিয়ে আমি যদি ব্রিক্সের দিকে যেতে থাকি ক্রমশ, সেইটা ভারতের পক্ষে আমার, তুমি আমেরিকান দৃষ্টিভঙ্গিতে বলো ভারতের পক্ষে এটা কতটা, এটা 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 খুব যুক্তিসঙ্গত কাজ হবে। এবং চীনের সঙ্গে তুমি যেটা বললে, চীন এবং রাশিয়ার সঙ্গে এটাতে আরএসএস এর আপত্তি আছে, এটা তো অবশ্যই, এটা তো ঠিক। সেখানে এই পরিস্থিতিতে ভারতের সামনে রাস্তাটা কি, তুমি আমেরিকায় বসে ওখানকার রাজনৈতিক বিশ্লেষকদের কাছ থেকে বা কি খবর পাচ্ছ এটার?
এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ আলোচনাটাকে তুমি একটা অন্য মাত্রায় পৌঁছে দিলে। যে এতদিন পর্যন্ত আন্তর্জাতিক রাজনীতিতে আমেরিকা যতটা গুরুত্বপূর্ণ ছিল, প্রথম কথা, এখনো কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ আছে আন্তর্জাতিক রাজনীতিতে, ডিপ্লোমেসিতে, কূটনীতিতে। এইবার তুমি তোমার বাড়ির আশেপাশের যে কোনো একটা বাড়ির যে কোনো একটা ছেলে মেয়েকে, যে কোনো একটা বাবা মাকে গিয়ে জিজ্ঞেস করো, আপনার ছেলে বা মেয়ের সামনে দুটো অপশন আছে, পড়তে যাওয়া বা চাকরি করা। একটা হচ্ছে লন্ডন বা ইউরোপের কোনো দেশ, আরেকটা হচ্ছে আমেরিকা। জিভ দিয়ে জল বেরিয়ে যাবে এবং প্রথম বলবে আমেরিকা। বুঝতে পেরেছো? তো এই যে সমাজের মূল স্রোত, তুমি যতই বলো না কেন যে আমি আমেরিকা না থাকলে কি ভারত বাঁচবে না, ভারতবর্ষের দেশাত্মবোধ আছে, ভারতবর্ষের জাতিগত সংহতি আছে, হবে না ভাই। এখনের পরিস্থিতিতে আমেরিকাকে কেন্দ্র করে যেভাবে আবর্তিত সারা পৃথিবীর আর্থসমাজ হচ্ছে, আমেরিকাকে একঘরে করে রেখে ভারতবর্ষের টিকে থাকা খুবই মুশকিল হবে। দুটো পথ আছে ভারতের। একটা হচ্ছে শুল্ক মেনে নিয়ে, প্রথমে মেনে নিতে হবে। ট্রাম্পকে মোকাবিলা করার একটা সহজ রাস্তা হচ্ছে প্রথমে বলতে হবে, স্যার আপনি একদম ঠিক বলেছেন। তখন ট্রাম্প তোমাকে বলবে, তোমার মতো বন্ধু হয় না এবং তোমার মতো রাজনৈতিক অভিজ্ঞ লোক হয় না। তারপরে তোমাকে বলতে হবে, স্যার শুধু একটা কথা বলবো। ট্রাম্প বলবে, বলুন। বলে, স্যার একটু ওই 10 টাকা বাড়িয়েছিলেন তো, ওটাকে একটু 3 টাকা করে দেবেন। বলে, হ্যাঁ হ্যাঁ, কেন করবো না, নিশ্চয়ই করবো। ট্রাম্পকে মোকাবিলা করার রাস্তা এইটা। আমি বারে বারেই বলছি যে ট্রাম্পের যদি পাকিস্তানকে দরকার না পড়তো, তাহলে ভারতবর্ষের সঙ্গে আমেরিকার এই রিলেশন এত খারাপ হতো না। মোদিকে বাধ্য করা হচ্ছে যে ট্রাম্প আস্তে আস্তে পাকিস্তানপন্থী হয়ে যাচ্ছে, তুমি দূরে সরে এসো। এটা মোদিকে বাধ্য করা হচ্ছে। আর ওদিকে ট্রাম্প বলছে, ভারত যায় যাক, আমার ছেলের ব্যবসা হবে মধ্যপ্রাচ্যে, কাজেই আমি পাকিস্তানকে দেখবো। পরিষ্কার, এটা খুব পরিষ্কার, এটা অপরিষ্কার কিছু নেই। কারা কিভাবে ব্যাখ্যা করছে, যেদিন ওই জাপানের একটা নিউজ এজেন্সিকে কোট করে যে ট্রাম্প নাকি 4বার ফোন করেছে মোদিকে, কিভাবে এই খবরগুলো প্রকাশিত হয়, ঠিক সেদিন দাঁড়িয়ে আমেরিকার বাণিজ্য সচিব বলেছে, ঠিক সেদিন দাঁড়িয়ে, যে আমরা আরো কড়া করব শুল্ক নীতি। হ্যাঁ, এবং চুক্তিভঙ্গের অপরাধে এই ব্যাপারগুলো করা হচ্ছে। 2 নম্বর, যেটা আরেকটা আঘাত এনে দিল, সেটা হচ্ছে যে ডাক ব্যবস্থায়, এতদিন পর্যন্ত ডাক ব্যবস্থায় যে ছাড়গুলো ছিল, সব ছাড়গুলো তুলে নিল এবং সেই সঙ্গে মানে সবকিছুর দাম বেড়ে গেল, বন্ধই হয়ে গেল। তো এইটা তার আমাদের 4বার ফোন করার নমুনা। আমাদের সময় প্রায় শেষ। আমি তোমাকে একদম শেষ একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে তো আমরা আমরা সবসময় তোমার সঙ্গে যখন আমরা করি, আমরা আমরা দুজনেই আমেরিকার অনেক কাগজ, তুমি তোমার সঙ্গে আমার কথা হয় এ ব্যাপারে। আমরা আজকেও কথা দেখি বলেছি দেখি, বিভিন্ন হ্যাঁ কাগজ হ্যাঁ। নিয়ে। হ্যাঁ, বিভিন্ন কাগজে যে সংবাদগুলো একটা সমাজকে জানার জন্য, খবরের জন্য, আমরা সেগুলোকে উপরে অনেক ভরসা করি। একটা কথা বারবার আসছে বিভিন্ন কাগজে, সেটা হচ্ছে যে আহ, শুধু ট্রাম্প নয়, ট্রাম্পের দল এবং তার সেনেটররা আহ, আরো শুল্ক ভারতের উপর চাপানোর জন্য ভীষণ ব্যগ্র হয়ে আছে। কেউ বলছে 100%, কেউ আরো 500% পর্যন্ত বলে ফেলেছে। আমি খুব অল্প করে, আর সময় একদম শেষ, এরকম কি কোনো আশঙ্কা আছে যে এই 50% শুল্কই শেষ নয়, এর পরে আরো বেড়ে যেতে পারে? কারণ ভারতের মুভটা কিন্তু এরপরে ভারতের প্রধানমন্ত্রী কিন্তু চায়না যাচ্ছে। এইটা আমার মনে হয়েছে যে 2026-এর জুন পর্যন্ত। বুঝেছো, এখানে একটা বিভিন্ন রাজ্যের যেটা আমাদের দেশে এপ্রিল থেকে মার্চ, আহ, আমেরিকায় সেটা হচ্ছে জুলাই থেকে জুন। তো আপাতত জুন পর্যন্ত আমার মনে হয় না এই বাদবাকি যেগুলো তুমি শুনছো সেগুলো হুমকি। হ্যাঁ, সেগুলো এখনই কাজ করবে না, ভারতবর্ষকে ভয় দেখানোর জন্য করা হচ্ছে। এইটা পরিস্থিতির ওপর নজর রাখবে, কারণ এখন যেটা হয়েছে সেটাই ভারতবর্ষের রপ্তানি শূন্য হয়ে যাওয়ার পক্ষে যথেষ্ট। এবং আগামী 1.5 বছরে বিদেশি ভারতীয় ছাত্র ভারত থেকে আসা, হ্যাঁ, তুমি দেখেছো নিশ্চয়ই, 21% কমে গেছে, 21% কমে গেছে। মা বাবারা এখন ভয় পেতে শুরু করেছে, ইচ্ছে আছে ভয় পেতে শুরু করেছে। 2 নম্বর বিষয় হচ্ছে যে সমস্ত কোম্পানিগুলো তারা ভিসাকে রেস্ট্রিক্ট করে দিয়েছে, কারণ কাজের ভিসাকে করবার জন্য একটা নির্দিষ্ট ইনকাম হয়। এই ইনকাম দেখাতে গেলে যে কারণে সস্তা শ্রমিক নিয়ে আসে আমেরিকার কোম্পানিগুলো, তার তো একটা কারণ, যে তোমরা খুব ভালো কাজ জানো বলে নয়, তোমরা সস্তা শ্রমিক।
তো সস্তা শ্রমিক নিয়ে আসার সেই ফন্দিটা ট্রাম্প ধরে ফেলেছে এবং বলে দিয়েছে এত মাইনা দেবে তবে আমি ভিসা দেবো। তো এত মাইনা ওরা দিতে পারবে না, ওটা বন্ধ। আমি তোমাকে বলছি 1 বছরের মধ্যে এই শুল্কের পরে আর কিচ্ছু হবে না, যা হবে পরিস্থিতি বিচার করে 2026-এর জুলাই। অনেক ধন্যবাদ শুভঙ্কর। তুমি দীর্ঘ সময় ধরে আমাদের আমেরিকার সমাজকে যেভাবে ব্যাখ্যা করলে, আমার মনে হয় আমাদের প্রত্যেকটা দর্শক এটা উপভোগ করবেন এবং অনেক নতুন আহ, অনেক অনেক দিশা পাবেন, অনেকটা আলো পাবেন আমেরিকার সমাজ কিভাবে ভাবছে, আমেরিকার রাজনৈতিক দল, রাজনৈতিক মহল, ওখানকার সংবাদপত্র, তার একটা সারসংক্ষেপ কিন্তু শুভঙ্কর আমাদের আজকে দিল। আমি আশা করব যে আপনাদের এই অনুষ্ঠানটা যদি ভালো লাগে এবং আপনাদের মনের মধ্যে যদি আরো কোনো প্রশ্ন জাগে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং আমরা সেগুলো দেখে যদি আমরা মনে হয় আমরা ভবিষ্যতে সেগুলোকে নিয়ে আবার শুভঙ্করের কাছে প্রশ্ন নিয়ে আসবো এবং জানার চেষ্টা করব। অনেক কিছু অধরা রয়ে গেল এই অল্প সময়ের মধ্যে। অনেক কিছু আরো আলোচনা করার ছিল, আরো জানার ছিল শুভঙ্করের কাছ থেকে। শুভঙ্কর, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে যে সমস্ত দর্শক রয়েছেন তাদের সবাইকেই নমস্কার, এবং আপনাদের যদি এই অনুষ্ঠানটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের জানাবেন এবং সেই সঙ্গে আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখবেন। নমস্কার।